কনক ভাই 1 মিনিট বলে রাখি যে বিএনপির যেটা হয়েছে যে বিএনপির মধ্যে প্রচুর মানে আমি এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, প্রচুর পরিমাণ বাটপার আছে। যেমন এই যে আপনার খুব প্রিয় মানুষ কি বলে সাদ্দি নামে একজন বাটপার আছে। তারপরে এরকম লোকজন, এরা রাস্তার মধ্যে একজন সাদা ব্যক্তিকে ধরে বলে যে আপনি এটা হলো অমুক সিনেটর, কথা বলেন তারেক রহমান সাহেবকে, এবং তারেক রহমান সাহেব এত নাইভ যে মনে করে যে উনি সিনেটর। যদি বলতো যে উনি ডোনাল্ড ট্রাম্পের মতো করে কথা বলার মতো লোক প্রচুর আছে। সো দিস ইজ হোয়াট বিএনপি ইজ। আপনি দেখেছেন যে এর আগে মিয়া আরেফিন নামে একজন লোকরে জো বাইডেনের উপদেষ্টা বানিয়ে তার সাথে দেখা করেছে। তারপরে এই যে আরেকজন বাটপার এনায়েত করিম চৌধুরী, আপনি চিনেন তাকে, এখানে সিআইএর এজেন্ট হিসেবে পরিচয় দিত। সে বিএনপির মানে একদম হাইয়েস্ট লেভেলে তার অ্যাক্সেস ছিল। তারেক রহমান সাহেবের ব্যাপারে মার্কিন প্রশাসনে এখনো অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে। তার দুর্নীতির ব্যাপারে প্রমাণিত তথ্যাদি তাদের কাছে আছে। সুতরাং আপনি যদি তারেক রহমান সাহেব এবং ডক্টর শফিক সাহেবের মধ্যে কম্পেয়ার করেন, ডক্টর শফিক সাহেব অক্টোবর মাসে ওয়াশিংটন ডিসিতে এসেছেন এবং তিনি খুব হাই লেভেল মিটিং করেছেন। তারেক রহমান সাহেব কিন্তু ওয়াশিংটন ডিসিতে আসার সাহস এখনো পর্যন্ত করেন। সেদিক থেকে দেখতে আমরা দেখবো যে আমাদের বিদেশে কোনো প্রভু নেই, আমরা বাংলাদেশের জনগণকে নিয়ে রাজনীতি করি। প্রথম কথা হলো আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য। সো বাংলাদেশের জনগণ যেটা চাবে সেটাই ফাইনাল। এখন ভারত কি চাইলো সেটা যদি আমাদেরকে বুঝে চলতে হয়, তাহলে তো আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কারণে জামাতকে ভালোবাসার কোনো কারণ নাই, এবং আমরা কারো কথা মতো চলি না, আমরা আমাদের কথা মতো চলি, জনগণের কথা মতো চলি। আর আজকের এই অনুষ্ঠানে আমি বিএনপির একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, জামাতের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। জামাত সে আমন্ত্রণ গ্রহণ করেছে। বিএনপি গত 18 ঘন্টায় আমাকে এখন পর্যন্ত কনফার্ম করে নাই, যদিও এই অনুষ্ঠানের লিংক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রেস সচিবের কাছে পাঠানো আছে, ওনার কাছে বিস্তারিত দেয়া আছে। ওনারা যদি কাউকে দেন, আমরা আশা করি কেউ একজন বিএনপির পক্ষ থেকে আমার এই অনুষ্ঠানে যোগ দেবেন। সর্বশেষ যেহেতু বিএনপি জামাত একটা মুখোমুখি অবস্থায়, আমরা বিএনপির বক্তব্য জানতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি ডক্টর নকিবুর রহমান, যিনি আন্তর্জাতিকভাবে জামাতের মুখপাত্র হিসেবে কাজ করছেন। নকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম কনক ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং দেশের সবাইকে আমি জানি অনেক রাত, তারপরও অনেকেই হয়তো জেগে আছেন, আপনাদেরকে শুভেচ্ছা। তো যেটি বলছিলাম যে জামাত বিএনপির কাউকে পেলে ভালো হতো। তো আমি যে প্রসঙ্গটা দিয়ে শুরু করতে চাই নকিব ভাই আপনার কাছে, আপনি ধরেন জামাতের পক্ষে একটা হাইপ দেখছি আমরা, মানে ব্যাপক রকম একটা প্রচারণা, ব্যাপক রকম একটা বিষয় আমরা দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া খুললেই মানে জামাত 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 ধানের এই দাড়িপাল্লা। এই হাইপের কারণটা কি? ধরেন আমরা যদি সর্বশেষ জামাতের যেই সংসদীয় আসন, সেটি ছিল বোধহয় সর্বশেষ 18টা জাতীয় সংসদ, 17টা 2001 সালে, 17টা 91 সালে ছিল 18টা। জি, তো এই 17টা থেকে সর্বশেষ এই 17টা থেকে কেন জামাত 151টায় চলে যাবে? কি মনে করেন, মানে আপনার ব্যাখ্যার জায়গাটা আমি একটু শুনতে চাই। এটা নিয়ে ধরেন জনগণের একটা কৌতূহল হঠাৎ করে জামাত কেন ভাবছে যে তারা সরকারে যাবে, বা জনগণ কেন মনে করছে যে জামাত সরকারে যাবে? 17 থেকে 151 ইটস এ বিগ জাম্প। অবশ্য মাঝখানে সময়ও গেছে, ধরেন প্রায় 25 বছর ধরেন মাঝখানে চলে গেছে, 24-25 বছর। আপনার কাছ থেকে শুনি। জি, অনেক ধন্যবাদ সরোর ভাই, সরোর ভাই। তো প্রথমে আমি সবাইকে, দর্শকদেরকে শুভেচ্ছা জানাতে চাই, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সম্মানিত আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান, কনক সরোর ভাই যেটা বলেছেন যে তিনি বিএনপির পক্ষ থেকে একজনকে ইনভাইট করেছেন, কিন্তু নৈতিক জায়গা থেকে বিএনপির কারো আসার সাহস হবে না। যেভাবে আপনারা দেখেছেন যে আমাদের সম্মানিত আমির জনাব তারেক রহমানকে বারবার সরাসরি পলিসি নিয়ে বিতর্ক করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান সাহেব স্ক্রিনের পিছনে স্ক্রিপ্টেড কথাবার্তার বাইরে কথাবার্তা বলতে গিয়ে যে আউলিয়ে যান, তিনি আপনারা তো দেখেছেন যে চট্টগ্রামে গিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন। উনি জানান না যে এটা অলরেডি করা আছে। কুমিল্লা ইপিজেডের ঘোষণা দিচ্ছেন যেটা অলরেডি আছে। উনি যশোরে গিয়ে উনি বন্ধ চিনিকল খুলে দিতে বলেন। লোকজন আজকেও পর্যন্ত খুঁজছে যে কোন জায়গায় গুপ্তভাবে যশোরে চিনিকল আছে। তিনি নীলফামারীতে গিয়ে বলেন যে মেডিকেল কলেজ করে দিবেন।
তো মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা খুব অবাক হয়ে বুঝতে চেষ্টা করে যে আমরা এখানে যেটা পড়ছি এটা কি তাইলে আয়ুর্বেদিক কলেজ নাকি। তো এই হলো এদের অবস্থা, দে ডোন্ট হ্যাভ এনি সাবস্টেন্স। তারা শুধুমাত্র এই গুজবের ভিত্তিতে খুব ন্যাক্কারজনক ভাবে তারা এগেন, আমি আপনার সাথে যে কথা বলছিলাম যে একজন সাংবাদিকের একটা বিশ্বাস থাকতে পারে, একটা দলের প্রতি সহানুভূতি থাকতে পারে, উইচ ইজ পারফেক্টলি অল রাইট, এটা নিয়ে কোনো অসুবিধাই নেই। কিন্তু যখন নির্লজ্জভাবে দলের পক্ষ থেকে এবং ডিজিএফআই এর পক্ষ থেকে স্ক্রিপ্ট ধরায় দেওয়া হবে সাংবাদিকদেরকে এবং সেটা তারা সিন্ডিকেটেড ভাবে প্রচার করতে থাকবে, মানে আপনি অবাক হয়ে যাবেন। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে যে ছাত্রলীগের একজন সাবেক নেতা একটা ফেসবুক স্ট্যাটাস দিল 1 মিনিট পরে, এটা কপি করলো জুলকারনাইন সাহেব এবং 2 মিনিট পরে এটা মির্জা ফখরুল সাহেবের অফিসিয়াল পেজ থেকে এটা প্রচার হইলো। তারপরে যখন এটা নিয়ে এই টাইম লাইন নিয়ে যখন মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আনা হলো, তখন মির্জা ফখরুলের পেজ থেকে এটা ডিলিট করলো। সো এদেরকে কি, বিএনপিকে কি ডিজিএফআই, ছাত্রলীগ এবং জুলকারনাইন সাহেব চালায়? এই সমস্ত কারণে আপনারা দেখছেন যে মানুষ বিএনপির প্রতি প্রচন্ড ক্ষুব্ধ, প্রচন্ড বিরক্ত। এবং আপনি যে কথাটা বললেন যে কেন 18 থেকে কিংবা 17 থেকে কিংবা জামাতের বলা হয় যে 4% ভোট, সেখান থেকে এতগুলা কেন বাড়বে? তো প্রথম কথা হলো যে জামাতকে যেভাবে বিলিটল করা হয়, ডিহিউম্যানাইজ করা হয়। 1991 সালে যখন জামাত একা একা নির্বাচন করেছিল তখন ভোট ছিল 12%। এরপরে 96 সালে ইট ওয়াজ এ লিটল সেটব্যাক। আপনাদের মতো যারা জামাতকে মানে আমি সমর্থক বলবো না, কিন্তু জামাতকে আপনারা পছন্দ হয়তো করেন কিংবা অনেক মানুষ পছন্দ করে, কিন্তু আওয়ামী লীগকে বেশি অপছন্দ করেন। আওয়ামী লীগের সাথে জামাতের কেয়ারটেকার আন্দোলনের কারণে দেয়ার ওয়াজ এ সেকশন অফ জামাত সাপোর্টার যারা জামাতের প্রতি একটু ক্ষুব্ধ ছিল। এটার আমরা সাথে সাথে রেজাল্টটা পেয়েছি 96 সালে। কিন্তু এটা কিন্তু ভোটের পার্সেন্টেজ কিন্তু খুব বেশি কমেনি, 12 থেকে কমে 10% নেমে এসেছে। কিন্তু এটা কিন্তু সলিড একটা ইয়ে ছিল। তারপরে 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে তো জামাত মাত্র 30টা সিটে নির্বাচন করেছে। এখন 30টা সিটে নির্বাচন করে 4% ভোট পাওয়া ইটস এ বিগ ডিল। তার মানে 270টা সিটে কি জামাতের কোনো সমর্থন নেই? সুতরাং জামাতকে যে মার্জিনালাইজ করে রাখা হয় যে ঠিক আছে তোমাদের 4%-এর বেশি ভোট নাই, এটাও একটা বুদ্ধিভিত্তিক ব্যাংক্রাপসি, বুদ্ধিভিত্তিক একটা দেউলিয়াপনা। তারা জানে যে সেই 91 সালে জামাতের যে 12% ভোট ছিল সেটা থেকে বেড়েছে। কিন্তু কনক ভাই, রিয়ালিটি হলো যে যখন একটা দ্বিদলীয় সিস্টেম থাকে তখন কিন্তু তৃতীয় দল যতই শক্তিশালী হোক, সেই তৃতীয় দলের সমর্থকরাও কিন্তু দুই দলের এক দলকে ভোট দেয়, কারণ তা না হলে পরে ভোটটা অপচয় হবে। আমেরিকাতেও নির্বাচনে আপনি দেখেছেন যে রিপাবলিকান ডেমোক্রেটদের বাইরে গ্রিন পার্টি, লিবারেটেরিয়ান পার্টি যতই ভালো থাকুক না কেন, এরা কিন্তু ভোট পায় না। সেম থিং ব্রিটিশ নির্বাচনেও, যে কনজারভেটিভ এবং লেবার পার্টির বাইরে কিন্তু থার্ড পার্টিরা খুব বেশি ভালো করতে পারে না। সো এই কারণে আপনার দীর্ঘদিন ধরে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটগুলা ছিল অ্যাবাউট 35%-এর মতো বলা হয়, এই 35% যারা বিএনপি এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এই ভোটের কোনো কপিরাইট কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের নেই। এই লোকজনের, বিএনপিকে অনেকে ভোট দিয়েছে আওয়ামী লীগের উপর প্রতি ক্ষুব্ধ হয়ে, আওয়ামী লীগকে অনেককে ভোট দিয়েছে বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে। সো এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন একটা দ্বিদলীয় বাইনারি একটা চয়েস থাকে, তখন সবাই যারা ভোট দেয় তারা সবাই সেই দলকে ভালোবেসে ভোট দেয়, বিষয়টা এটা না, নেগেটিভ ভোটও আসে। সো বাংলাদেশ জামাত ইসলামী এইবারই প্রথম নির্বাচনে একটা বাইনারি চয়েসের মধ্যে হচ্ছে, ইদার অর, 0 আর 1 এর মধ্যে। এবং আপনি যেটা বলছেন যে দিস হাইপ ইজ রিয়েল, মানে আপনি এটা শুধু ফেসবুকে দেখবেন না, আপনি লোকজনের সাথে কথা বললে দেখবেন যে অনেকেই দাঁড়িপাল্লাকে পছন্দ করছে। এবং এটা এই কারণে না যে তারা সবাই জামাতের সমস্ত পলিসির সাথে এগ্রি করে। আপনি দেখবেন যে হিন্দু মহিলা, তারপরে একেবারে খুব প্রোগ্রেসিভ মডার্ন মহিলা, যারা পর্দার ব্যাপারে অত সচেতন না, ওয়েস্টার্ন পোশাক পরে, এরাও কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন করছে। এবং এটার একটা বড় কারণ হলো দুটা। একটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি গত 24 বছর ধরে যেরকম করে ডিহিউম্যানাইজ করা হয়েছে মিডিয়াতে, আমাদেরকে উন্মানুষ বানিয়ে ফেলা হয়েছে। মানুষ আমাদেরকে এই 2024-এর 5ই আগস্টের পরে খুব কাছ থেকে দেখতে পাচ্ছে। এবং মানে আমরা যদিও 2001 সালে শরিক ছিলাম, কিন্তু তারপরেও আমাদের মানুষের কাছে পৌঁছার ব্যাপারে কিন্তু রেস্ট্রিকশন ছিল। আনরেস্ট্রিক্টেড ভাবে আমরা পৌঁছাতে পারিনি। এই প্রথম আমরা আনরেস্ট্রিক্টেড ভাবে মানুষের কাছে পৌঁছানোর কারণে মানুষ আমাদেরকে কাছ থেকে দেখছে এবং মিলাতে পারছে না যে আরে মিডিয়া বলছে যে এরা হলো মানে অমানুষ টাইপের একটা জীবজন্তু, কিন্তু আমরা তো দেখছি যে আমরা বিপদে পড়লে এরাই সবচেয়ে
মানে এবং তারা মিলাচ্ছে যে আরে গত 15-16 বছর আমরা যখন বিপদে পড়েছি এরাই তো আমাদেরকে সহযোগিতা করেছে, জানতাম না যে তখন এরা জামাত কিংবা শিবির। এই যে গুপ্ত কথাবার্তা বলে, বাঘ তো গুপ্তই থাকবে, কুকুরই তো সারাদিন ঘেউ ঘেউ করে, তাই না? কোনো ভাই। তো এই যে জিনিসটা যে আমাদের প্রতি যে ঘৃণার প্রচার হয়েছে, চাষাবাদ হয়েছে, মানুষ দেখছে যে আরে এরা তো অন্যরকম। So এটা একটা বিষয় কাজ করেছে মোমেন্টামের জন্য। আর আরেকটা বিষয় হলো যে গত 1.5 বছর ধরে বিএনপির যে লাগামহীন দুর্নীতি, চাঁদাবাজি এবং মানুষের উপরে অত্যাচার, একেবারে একটা জালিমকে বিদায় করে 1.5 বছর ধরে মানুষের প্রতি জুলুম করেছে। মানুষ, এটা তো আপনারা আমাকে বলতে হবে না, মানুষ তো দেখছে। এবং বিএনপির অনেক লোকজন বিএনপির উপরে ক্ষুব্ধ। এবং আমরা সোচ্চারের একটা সার্ভে দেখেছেন আপনারা যে 30% লোক যারা বলছে জামাতকে ভোট দিবে তারা একসময় বিএনপিকে ভোট দিয়েছে। সো 30% বিএনপির ভোটার, 1/3 বিএনপির ভোটার তারা জামাতকে ভোট দিচ্ছে। এবং তারপরে সর্বশেষ কথাটা হলো যে যেইভাবে নির্লজ্জভাবে আওয়ামী তোষণ করে যাচ্ছে, আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন থেকে শুরু করে তাদেরকে যেইভাবে তাদের ভোট পাওয়ার জন্য নির্লজ্জভাবে বিএনপি প্রচার প্রচারণা চালাচ্ছে, এটাতে বিএনপির যে বেজ, এই বেজ বিরক্ত হয়ে জামাত ইসলামের দিকে ধাবিত হয়েছে। এই কারণে আমরা একটা মোমেন্টাম দেখছি। না, কিন্তু মোমেন্টাম তো দেখছেন, কিন্তু ধরেন পাশাপাশি এটাও আছে যে প্রশাসন পুরো জামাতের নিয়ন্ত্রণে, বিএনপির ওইভাবে মনোযোগ দেয় নাই। বিএনপি ধরেন একটা অংশ চাঁদাবাজিতে লিপ্ত ছিল বা ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু জামাত খুব সুকৌশলে প্রশাসনের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। এবং একটা তালিকাও সাম্প্রতিক সময় দেখলাম ফেসবুকে, আমি ভেরিফাই করতে পারি নাই, ভাইরাল হচ্ছে যে কোন জেলায় কারা কারা এনসিপি জামাত। তো আপনি কি মনে করেন যে প্রশাসনে কেমন, আপনাদের দখল কেমন, প্রশাসনের জায়গাটা থেকে কি আপনারা বেশ শক্তি পাচ্ছেন? বিষয়টা হলো যে প্রশাসন বিএনপি দখল করার চেষ্টা করেছে। ভাই একটা মিনিট সময় দিবেন, আমার এটা ফেসবুকটা এখনো অনলি মি হয়ে আছে, আমি একটু এটাকে চেঞ্জ করে দেই। কিভাবে চেঞ্জ করব? সেটিং এ গিয়ে চেঞ্জ করতে হবে না, তাই না? সেটিং এ, হ্যাঁ, প্রাইভেসিতে যান, প্রাইভেসিতে গেলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এটা শেয়ার করে রাখি আগে। অনলি মির উপরে ক্লিক করলে আপনি অপশনটা পাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম যে দেখেন প্রশাসনকে কিন্তু বিএনপি দখল করেছে। আপনি দেখেন জামাতের কোনো ব্যক্তি প্রশাসনের সাথে সম্পৃক্ত ছিল এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা করছে? আপনি দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আসাদুজ্জামান সাহেব, তিনি ঝিনাইদহে বিএনপির এমপি ক্যান্ডিডেট। আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলা, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, মানে এর মতো নির্লজ্জ লোক আর মনে হয় কোথাও নাই। তিনি তারেক রহমান সাহেবকে বলেছেন যে বাংলাদেশের প্রথম শিশু মুক্তিযোদ্ধা। তিনি ইয়েকে কি বলে ওর নাম, তিনি মানে এমন অবস্থা করেছেন যে তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে এসেছেন, তিনি সেই তারেক রহমানের বাসের সামনে সেলফি তুলতে গিয়ে তিনি সেনাবাহিনীর হাতে মানে পিটানি খেয়েছেন পর্যন্ত। এইরকম দলবাজ লোকজন বিএনপির আছে, এবং যারা বিএনপির এই অন্যায় আবদার গুলাকে রক্ষা করতে পারছে না তাদেরকে এই জামাত ট্যাগ দেওয়া হচ্ছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি নিয়াজ সাহেব, ইনি কিন্তু কোনোভাবেই জামাতের সাথে সম্পৃক্ত না, বরং উনি, আপনি যদি ওনার মানে অতীত দেখেন, বরং বিএনপির প্রতি ওনার কিছুটা সফট কর্নার আছে। কিন্তু যেহেতু বিএনপির অন্যায় দাবি দেওয়ার সাথে ডাকসু নির্বাচন উনি ক্যান্সেল করেননি বিএনপির চাপের কারণে তাকে, এবং উনি নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে, এজন্য ওনাকে একেবারে জামাত ত্যাগ করে দিয়ে দেওয়া হলো। সো এই যে ট্যাগিং এর রাজনীতি, এটা তো খুব দুঃখজনক। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের অবশ্যই বাংলাদেশের মানুষের মধ্যে জামাত এবং শিবিরের প্রতি ভালোবাসা থাকা মানুষের তো অপরাধ না, কিন্তু আমাদের কোনো দলীয় পদাধিকারী কোনো ব্যক্তি প্রশাসনে নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পদাধিকারী না থাকলে ধরেন আপনাদের কাজে জায়গাটা তো অনেক কৌশলী, তো সেই জায়গাটায় আমি জানি না, আমি ভেরিফাই করতে পারি না, এটা ভেরিফাই করা খুবই টাফ, কারণ বাট এরকম একটা অভিযোগ আছে আপনাদের দিকে। কিন্তু ধরেন আপনারা দুইটা দল গত 15 বছর হাসিনার বিরুদ্ধে ছিলেন, আপনারা জুলুম নির্যাতনের শিকার হলেন, আপনারা গুম খুনের শিকার হলেন, আপনার বাবাকেও ফাঁসিতে হত্যা করা হলো, যেটাকে অনেকে সবাই বলেন যে জুডিশিয়াল কিলিং। তো সেই জায়গাটায় ধরেন 5ই আগস্টের পরে আপনাদের মধ্যে বিরোধটা কেন হলো? এবং ধরেন বিএনপি অভিযোগ করে যে 5ই আগস্টের পরে জামাতের আমির
হঠাৎ করেই মানে কি বলবো ভারতের দিকে ঝুঁকে গেলেন, হঠাৎ করেই আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন, হঠাৎ করেই ওনার যেসব বক্তব্য, তাতে বিএনপি সন্দেহ করে যে জামাত প্রথম আঘাতটা করেছে বিএনপিকে, যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা ক্ষমতায় যাব, নিশ্চয়ই আপনাদের কাছে কোনো বাইরের রাষ্ট্রের কোনো সিগন্যাল আছে, না হলে আপনারা এই যে ধরেন এতদিনের যে সম্পর্ক, মানে দুঃখের দিনের সম্পর্কটা হঠাৎ করে সুসময়ে এসে এরকম বৈরিতায় কেন রূপ নিল? কবি রবীন্দ্রনাথের একটা কবিতা ছোটবেলায় মুখস্থ করেছিলাম। সেটার একটা লাইন হলো যে, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। তো বিএনপির অবস্থাটা অনেকটা এরকম যে আমরা কেষ্টা হয়ে গিয়েছি, যে অন্যায় অপরাধ করবে বিএনপি, ভারতের দিকে ছুটে যাবে বিএনপি, ভারতের সাথে অলিখিত একটা চুক্তি করে এসেছে। আপনি দেখেন বাংলাদেশের সম্মানের জায়গা, আবেগের জায়গা হলো ক্রিকেট। সেই ক্রিকেটে আমাদের মোস্তাফিজকে আইপিএল এ খেলতে দিল না। এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে আপনারা কোনো বিবৃতি দেখেছেন? যার ফলশ্রুতিতে যা বাংলাদেশের ন্যায্য দাবি যে আমরা আমাদের প্লেয়াররা ভারতে সেফ না, সেখানে এটা আমরা নিউট্রাল ভেন্যুতে খেলার দাবি করেছিলাম, সেটা ইন্ডিয়ার প্রভাবাধীন আইসিসি রিজেক্ট করেছে। এটা নিয়ে কি আপনারা বিএনপিকে কোনো কথা বলতে দেখেছেন? শেখ হাসিনা সেই প্রেস ক্লাবে বসে, ফরেন রিপোর্টার্স ক্লাবে বসে পরিষ্কার বাংলাদেশের সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি। সেটা নিয়ে আমরা কি বিএনপির পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য দেখছি? আপনি এগুলা সব বিষয়ে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কারভাবে, বাংলাদেশ জামাত ইসলামী অফকোর্স কোনো দেশকে শত্রু বানাতে চায় না। আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা করব না, কিন্তু বাংলাদেশ আমাদের জন্য প্রায়োরিটি। বাংলাদেশের সম্মান, সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো। কিন্তু বিএনপি তো এটা করছে না। সো এখানে মানে এই ধরনের কথাবার্তার তো কোনো যুক্তি নাই। আর দ্বিতীয় কথা হলো যে অবশ্যই আমরা একটা জোট আমরা করেছিলাম, কারণ আমাদের শত্রু ছিল খুব শক্তিশালী। সেই শত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্য খুবই জরুরি ছিল, এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা সরকারের পতন ঘটিয়েছি। এবং সরকারের পতন ঘটানোর পরে অবশ্যই আমরা নিজেদের শক্তি পরীক্ষা করব নির্বাচনের মাধ্যমে। আমাদের তো বিএনপির অনুগত থাকার আর কোনো সুযোগ নেই, কারণ এখানে তো আমাদের কমন শত্রু বিদায় হয়েছে। আমরা নির্বাচনে যদি জনগণ আমাদেরকে পছন্দ করে, আমরা আমরা দায়িত্ব পালন করব, জনগণের সেবা করব। যদি আমাদেরকে জনগণ পছন্দ না করে, আমরা জনগণের যে আমাদের যেই দায়িত্ব জনগণ আমাদেরকে দিবে, আমরা লিমিটেড রোল প্লে করব। কিন্তু সমস্যা হয়ে যায় যে বিএনপি 2025-24 সালের অগাস্ট মাসের বিপ্লবের পরে মনে করলো যে তারা ক্ষমতায় চলে এসেছে এবং বেপরোয়া চাঁদাবাজি শুরু করলো। এখন বিএনপি বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে যখন, তখন আমরা কিন্তু তাদেরকে বলেছি যে ভাই একটু ধৈর্য ধরেন, জনগণ কেবলই একটা দানব থেকে মুক্ত হলো, এখনই আমরা জনগণের উপরে আবার ব্যবসায়ীদের উপরে এই অন্যায়টা না করি। কিন্তু বিএনপি কিন্তু শুনলো না। আমরা কিন্তু ভাতৃসুলভ আচরণ প্রথমে করেছি, বিএনপিকে ইন্টারনালি আমরা ওয়ার্নিং দিয়েছি। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি চাঁদাবাজি করে যাবেন আর আমরা পাবলিকলি এটা নিয়ে বলতে পারবো না, মানে এটা কি ধরনের এক্সপেকটেশন? আমরা তো বিএনপির দলদাস না, তাই না? কিন্তু নকিব ভাই, জামাত কি চাঁদা নেয় না? জামাতের কি রাজনৈতিক? অবশ্যই নেয় না। আমরা অবশ্যই চাঁদা নেই না। আমরা আমাদের দলকে চালাই আমাদের ইন্টারনাল সহযোগিতার মাধ্যমে। জামাত ইসলামীর প্রত্যেকটা সদস্য তাদের ইনকামের 5% প্রতি মাসে জামাতের তহবিলে দান করে। এটা রিকোয়ারমেন্ট। এটা আমরা আমাদের নিজেদের পয়সায় আমরা দল চালাই। আমরা কোনো চাঁদাবাজি করি না, এবং চাঁদাবাজির সাথে এবং মানে এটা অবশ্যই বাংলাদেশের যে এই চাঁদাবাজির যে কালচার, এটার এই ভাইরাসে আমাদেরও দু একজন ইম্প্যাক্টেড হয়েছে, এবং আমরা যখনই খবর পেয়েছি তখনই সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এবং এটা ওই লোক দেখানো বিএনপির মতো ব্যবস্থা না যে রবিউলকে হত্যা মামলায় দীপ্ত টিভির সাংবাদিককে হত্যার জন্য আমরা বহিষ্কার করলাম, আবার কিছুক্ষণ পরে আমরা একটা বিবৃতি দিয়ে আবার তাকে এখন দেখেন আপনার ঢাকা 10-এ সে নির্বাচিত প্রার্থী। এবং মানে বিষয়টা খুবই নেক্কারজনক যে এই দীপ্ত টিভির সাংবাদিক, সে তার ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুবরণ করার কিছুদিন আগে, যেটা এখন অলরেডি ভাইরাল, সে বলেছে যে কিভাবে রবিউল এবং তার লোকজন তাকে ইন্টিমিডেট করেছে একটা ফ্ল্যাটের বিষয়ে, এবং এই ফ্ল্যাট দখলকে কেন্দ্র করে রবিউল হত্যায় জড়িত। এবং সেই রবিউলকে বহিষ্কারও করেছে, কিন্তু বিএনপি চিঠি আছে, এবং বহিষ্কার করে একদিকে, আরেকদিকে নমিনেশন দেয়। আমরা তো এই নাটকে যাইনি। হাজার হাজার লোককে নাকি বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু পরের দিন সবাইকেই দেখা যায় যে বিএনপি তাদেরকে, আপনি শামা ওবায়েদকে বহিষ্কার করেছিল এর আগে চাঁদাবাজির জন্য, আবার শামা ওবায়েদকে নমিনেশন দিল, দেখা গেল যে ডিপ্লোম্যাটিক মিটিং এ নিয়ে যায়। আমাদের ক্ষেত্রে এটা পাবেন না। আমাদের মধ্যে যারা অপরাধ করেছে, আমরা খুব ট্রান্সপারেন্ট।
আপনি বলেন আমাদেরকে যে আমাদের কে অন্যায়ের সাথে জড়িত। অবশ্যই আমরা তো মানে মানুষ হিসাবে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু আমরা ব্যর্থহীন কণ্ঠে যেটা বলি যে আমাদের মধ্যে কেউ যদি ভুল ত্রুটি করে তার দায় দায়িত্ব দল নেবে না, পিরিয়ড। আমরা অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেইখানে আমাদের দলের কোনো কর্মী, কোনো নেতা যদি দুর্নীতিতে জড়িত হয়, আমাদের কাছে প্রমাণ দিন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখানে আরো একটা কথা বলে রাখি যে আমরা তো এফবিআইও না, আমরা ডিবি পুলিশও না। আমাদের কাছে যদি কেউ কোনো অভিযোগ দেয়, এটা যদি আমরা মানে খুব ওভারওয়েলমিং এভিডেন্স না থাকে, আমরা তো এটা তদন্ত করতে পারবো না। সো আমরা অনেক অভিযোগ পাই, আমরা আমাদের লিমিটেড ক্যাপাসিটিতে তদন্ত করে দেখি যে এটাকে আমরা বিশ্বাসযোগ্য মনে করতে পারছি না, তো ব্যবস্থা নেওয়ার তো সুযোগ নেই, তাই না? কিন্তু যদি মিনিমাম আমরা কারণ আমরা তো এখানে তাকে জেল জরিমানা করছি না, আমরা দল থেকে বহিষ্কার করছি, এবং তারপরে এটা যদি কোনো ফৌজদারি অপরাধ হয়, পুলিশের দায়িত্ব বাদ বাকি কাজগুলো করা। এবং আমরা বেশ কিছু, আমাদের এর সংখ্যাটা খুব বেশি না, 2-1 জন, কিন্তু সমস্যা হলো যে ওই সাদা কাপড়ে ছোট্ট একটা দাগ পড়লেও কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, যার কারণে আমাদের কিছু বদনাম হয়েছে। কিন্তু আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে দুর্নীতির ব্যাপারে, অপরাধ অন্যায়ের ব্যাপারে আমরা আপোষহীন। আমাদের দলের যত বড় দায়িত্বশীলই হোক না কেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। না, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনারা কি ধরেন ইন্ডিপেন্ডেন্টলি পলিটিক্স করার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য কি জামাতের আমির মানে বিএনপির অভিযোগ যেটা যে জামাতই তো আমাদেরকে প্রথমে আক্রমণ করছে, জামাতই তো আমাদের থেকে বের হয়ে গেছে প্রথম, জামাতের এই জায়গাটা খুলে বলবেন কিভাবে আক্রমণ করলো, কিভাবে বের হয়ে গেল? মানে জামাতের আমির ইন্ডিপেন্ডেন্টলি একটা কিছুতে যেতে চেয়েছেন, যেটা আমি আপনাকে বলছিলাম যে জামাত তো বিএনপির অঙ্গ সংগঠন না ভাই। জামাত তো ইন্ডিপেন্ডেন্ট একটা সংগঠন, তাই না? জামাত কি মানে জাতীয়তাবাদী জামাত দল নাকি? জামাত একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল। না, কিন্তু নকিব ভাই, জুলাই বিপ্লবের পরে আপনারা কি আরেকটু সহনশীল হয়ে যৌথভাবে যদি থাকতেন, এটা কি দেশের জন্য মঙ্গল হতো না? আপনি যদি দেখেন যে 5, 6, 7, 8 4 দিন কোনো সরকার ছিল না দেশে, কিন্তু বিএনপি জামাত যে ঐক্যবদ্ধ একটা অবস্থানে ছিল, সেটা কিন্তু ওই ক্রাইসিসটাকে সুন্দর ম্যানেজমেন্ট করা গেছে কিন্তু কোনো সরকার ছাড়াই। তো সেখানে ধরেন হঠাৎ করে এই যে মানে আমি আসলে কোনো দলের পক্ষে বা বিপক্ষে না, আমার বিষয়টা হচ্ছে ধরেন জুলাই বিপ্লবের পরে ধরেন এবার একটা সংবিধান সংশোধন হবে, একটা সংস্কার হবে বা সকল কিছু হবে, সেই জায়গাটা আমি ঐক্যমত্যের জায়গাটার কথা বলছি আর কি। অবশ্যই ঐক্যমতের জায়গা তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা হলো যে আপনি যেটা রেফারেন্স দিচ্ছেন, আমি বুঝতে পারছি যে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা প্রাইভেট মিটিং এ, খুব ছোট্ট একটা মিটিং এ ডাক্তারদের সাথে মত বিনিময়ে তিনি কিন্তু কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন যে একটা জালেমের বিদায় হয়েছে আর একটা জালেম আমাদের উপরে চেপে বসেছে, কিন্তু তিনি কিন্তু বিএনপির নাম উল্লেখ করেননি। এবং সেটার কথাই আমি বলছিলাম যে আপনি যেটা বললেন যে আমরা 5 থেকে 8 তারিখ পর্যন্ত খুব সুন্দরভাবে ম্যানেজ করেছি, কারণ তখনও ডক্টর ইউনূস সাহেব শপথ নেননি, এবং তারপরেই একেবারে আপনার সবগুলা টেম্পো স্ট্যান্ড বিএনপি দখল করে ফেললো। এখন মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট পাওয়ার কথা কি আমরা বলতে পারবো না বলেন? আর আপনি যদি ঐক্যের কথা বলেন, এই ঐক্যটা তো একেবারে একটা ডিসফাংশনাল ঐক্য ছিল একদম শুরু থেকেই। আপনি যদি দেখেন যে 2008 সালের নির্বাচনের পরে আমাদের নেতৃবৃন্দ অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো। ডেফিনেটলি 2013 সালে বেগম খালেদা জিয়া পাবলিকলি সেই হেফাজতের প্রোগ্রাম থেকে শুরু করে সেই সময়গুলোতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ইনারা জামাতের নেতৃবৃন্দদের নাম ধরে তিনি বলেছেন যে উনারা অপরাধী না। কিন্তু 2013 সালের পর থেকে যখন ক্র্যাকডাউনটা শুরু হলো, তাদেরই কলিগ খালেদা জিয়ার বক্তব্য তো আছে, তিনি পাবলিকলি বলেছিলেন ম্যাডাম খালেদা জিয়া তার প্রতি অসম্ভব শ্রদ্ধা পোষণ করে বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু জামাত ইসলামীর একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো। আপনার চোখে কি বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি এসেছে? আমার বাবাকে হত্যা করা হয়েছে জুডিশিয়ারির মাধ্যমে। আমাকে তো বিএনপির কোনো শীর্ষ নেতা ফোন করে, ইভেন পাবলিকলি, ঠিক আছে আওয়ামী লীগের ভয়ে, আপনি আওয়ামী লীগের নির্যাতনের ভয়ে কথা বলতে পারেন না, মেনে নিলাম, কিন্তু প্রাইভেটলি তো কেউ ফোন করে বলতে পারতো যে ভাই আমরা খুব দুঃখিত, কিছু করতে পারলাম না। উল্টা মির্জা আব্বাস কিন্তু শাহবাগে গিয়েছিল, আপনার মনে আছে? আপনি তখন সময় দেশে ছিলেন, মির্জা আব্বাস শাহবাগে গিয়েছে। সো
বিএনপি জামাতের পিছনে ছুরিকাঘাত এবং তেরোই মানে আপনার সেই 11ই মে 2013 সালে যে একেবারে একটা আন্দোলন মানে একেবারে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, সেখানে বিএনপির বিশ্বাসঘাতকতার কারণে আমরা কিন্তু সফল হতে পারিনি। এবং তারপর থেকে বিএনপি যত অবরোধ করেছে, বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছে, সেই বালুর ট্রাক সরানোর জন্য ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের ছেলেরা গিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, বিএনপির একজনকেও কিন্তু আমরা পাইনি। তো তখন থেকে কিন্তু অবিশ্বাসটা শুরু, যে বিএনপি এক্সপেক্ট করতো যে জামাত, এবং বিএনপির রাগটা জামাতের উপরে ছিল যে জামাত কেন নিজেরা মার খেয়ে বিএনপিকে ক্ষমতায় না আনে। আমরা তো বিএনপির জন্য ভাই মার খাবো না, কারণ খেয়েছি। 2014 থেকে 16 সাল পর্যন্ত আমাদেরকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। আমাদের উপরে যে চরম দমন পীড়ন চালানো হয়েছে, সেই দমন পীড়নের মানে 1% বিএনপির উপরে চালানো হয়নি, বরং বিএনপির সেই সময়ের শীর্ষ নেতা মির্জা আব্বাস সাহেব, সাদেক হোসেন খোকা সাহেব মরহুম, তারা কিন্তু বিএনপির সাথে একটা ডিল করে বাইরে অবস্থান করছিলেন, ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছেন। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক থেকে শুরু করে সবকিছুই কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য সব ইন্ট্যাক্ট ছিল। আমাদের ইসলামী ব্যাংক থেকে শুরু করে আমাদের পত্রিকা সবকিছু দখল করে। সো উই লস্ট এভরিথিং। আমরা কিন্তু বিএনপির কোনো সহযোগিতা পাইনি, বরং বিএনপি আমাদেরকে ডিস্টেন্ট করেছে এই যুক্তিতে যে জামাত যদি বা বিএনপির সাথে আন্দোলনের সাথে থাকে তাহলে পরে নাকি আমেরিকা বিএনপিকে ক্ষমতায় আনবে না, এই ধরনের উদ্ভট কথাবার্তা। ইভেন আপনি দেখেছিলেন যে 2018 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জামাত ইসলামীকে ডিরেজিস্টার করার কারণে জামাত নির্বাচন করতে পারছিল না স্বতন্ত্র প্রার্থী ছাওয়া ছাড়া। বিএনপি জামাতকে যে কি তুচ্ছ তাচ্ছিল্য করেছে, জামাতের দায়িত্বশীলদেরকে নমিনেশন দিয়ে সেই নমিনেশন ক্যান্সেল করে শরিক দলকে দিয়েছে, মানে যেই পরিমাণ নোংরামি করেছে বিএনপি, এটা আনপ্রেসিডেন্টেড। দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এবং তারপরে আপনি ইভেন 2024 সালের আগেও আন্দোলনে বিএনপি এক্সপেক্ট করে যে বিএনপির মানে খালেদা জিয়া তখন অসুস্থ ছিলেন ম্যাডাম, ফখরুলকে তিনি ধমকিয়েছেন যে জামাতকে কেন আন্দোলনে আনো না। তারপরে ওই ধমকানি খেয়ে ফখরুল এসে আমাদের হামিদুর রহমান আজাদ সাহেবের কাছে বসে মন খারাপ করেছিল যে ভাই আপনারা আমাদের সাথে আসেন না কেন। হামিদ ভাই বলছেন যে আমরা তো আসতেই চাই, আপনারা তো আমাদেরকে নেন না। তখন সে বলে যে আপনারা আসবেন কিন্তু স্টেজে আসবেন না, বুঝেনি তো আপনারা আসলে আমাদেরকে পশ্চিমা বিশ্ব সমর্থন দিবে না। সো এই যে ডিসরেসপেক্টটা বিএনপি করেছে পদে পদে, যে জামাতকে কাজে লাগাতে চায়, কারণ বিএনপির তো সেই স্ট্রিট পাওয়ার নাই, বিএনপির তো সেই কর্মী বাহিনী নেই। মানে বিএনপি চেত যে জামাত বিএনপির হয়ে লাঠিয়ালের ভূমিকা পালন করবে, দ্যাটস নট গনা হ্যাপেন এনিমোর। এবং আন্দোলনের পরেও বিএনপি যখন আমাদের আন্দোলন যখন সাকসেসফুল হয়েছে, বিএনপি এক্সপেক্ট করেছে যে ওই জামাতকে যেভাবে কর্নারে ওদের বুদ্ধিজীবীরা মনে করে যে জামাতকে ওই 5%-এর মধ্যে বন্দী করে রাখবে। কিন্তু বাংলাদেশ 2001 সালের পরে পরিবর্তিত হয়েছে। বিএনপি এখনো 2001 সালে কিন্তু আটকিয়ে আছে, মনে করছে যে 2001 সালে তাদের যে জনসমর্থন ছিল। এবং খুব ফানি জিনিস, আপনি যদি বিএনপির ইশতেহার দেখেন, বিএনপির ইশতেহার কিন্তু ওই 2001 সালের ইশতেহারকেই তারা কপি পেস্ট করেছে। প্রত্যেকটা জিনিস 2001 সালে যে ওয়াদাগুলা করেছে সেই আবার এই ওয়াদাগুলা করছে, মনে করে যে বাংলাদেশের মানুষের কাছে 2001-এর ইশতেহার নেই। সো বিএনপি 2001-এ বন্দী হয়ে আছে, তাদের কাছে জেনজির সাথে তারা করতে পারছে না, এবং তারা মনে করে যে জামাত ওই ছোট্ট একটা দল ছিল, তাদের আঙ্গুলের নিচে সবসময় থাকবে, তাদের কথা মতো চলবে। আমরা বিএনপির কথা মতো কেন চলবো ভাই? আমরা তো ইন্ডিপেন্ডেন্ট একটা দল, আমরা বিএনপির সাথে সুসম্পর্ক রাখবো এবং আমরা সেটা রেখেছি। এখনো বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কিন্তু বিএনপির যে সমস্ত মানে কি বলা যায় অনলাইন ছাত্রীরা, এই ওয়াহিদুজ্জামান, তারপরে আপনার এই কি ইমতিয়াজ মির্জা, মারুফ মল্লিকের মতো মানে সাইবার দুর্বৃত্তরা যেইভাবে নোংরামি শুরু করেছে জামাত ইসলামের বিরুদ্ধে, মানে এটা আনপ্রেসিডেন্টেড। কিন্তু তারপরও আমরা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এখনো সুসম্পর্ক রাখি। সবগুলা রাজনৈতিক দলের মধ্যে কিছু মিনিমাম ঐক্যমত থাকতে হবে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই তো ইন্ডিপেন্ডেন্ট। আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে আমরা আমাদের শক্তি পরীক্ষা করব, এবং এখানে তো আওয়ামী লীগের এসে যাওয়ার ভয় নাই আমাদের। যদি আমরা আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতাম, তাহলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতাম। কিন্তু আওয়ামী লীগ জনসমর্থনহীন, এখন বাংলাদেশের রাজনীতিতে ইররেলেভেন্ট। সুতরাং আমরা নিজেদের মধ্যে তো শক্তি পরীক্ষা করতেই পারি। এখন বিএনপির চেয়ে যা বাংলাদেশে জামাতের প্রতি জনসমর্থন বাড়ছে, এটার জন্য যদি বিএনপি ঈর্ষান্বিত হয়ে থাকে, আমাদের তো করার কিছু নাই। মানে আমরা তো বিএনপি দলদার না। আমরা গত বিশেষত ধরেন আমরা যদি বলি যে বাংলাদেশে একটা ইসলামিক দলের জন্য বা ইসলাম বেসড একটা দলের জন্য বিশ্ব কতটুকু প্রস্তুত, আপনাদের পর্যবেক্ষণটা কি? এবং ভারতের গত কয়েক মাসের বা গত 15 দিনের যে টক শো বা পত্রিকা নিউজ বা সবকিছু, তারা উদ্বিগ্ন যে বাংলাদেশে, তারা চায় না যে বাংলাদেশে একটা ধর্মভিত্তিক দল
বা ধর্মীয় ঘরানার কোনো দল ক্ষমতায় আসুক। তো ওয়ার্ল্ড কতটুকু প্রিপেয়ার যে জামাত ক্ষমতায় আসলে বৈশ্বিক রিয়াকশন কি হতে পারে? আপনাদের এনালাইসিস কি, আপনাদের পর্যবেক্ষণ কি? আমি যতটুকু জানি যে আপনারা ইতিমধ্যেই মানে গুরুত্বপূর্ণ দেশগুলোয় আপনাদের যোগাযোগ করেছেন, আপনাদের সঙ্গে সেই যোগাযোগগুলো আছে। আমি একটু জানতে চাই যে আসলে অবস্থাটা কি? ভারতের তো ওই ক্যাপাসিটি নাই ব্যালট বক্সে গিয়ে ভোট দেওয়ার। ভারতের সবচেয়ে বড় অ্যাসেট যেটা, সেটা ছিল শেখ হাসিনা। সেই অ্যাসেটকেই তো তারা প্রোটেক্ট করতে পারে নাই। সুতরাং ভারত কি চেলো না চেলো এটা বাংলাদেশের জনগণ কেয়ার করে না, বরং এটাকে আমরা একটা ব্যাজ অফ অনার হিসেবে নেই যে বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যর বিরোধী, বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরির বিরোধী, এবং বাংলাদেশ জামাত ইসলামী ভারতের ব্যাপারে সবচেয়ে বেশি আহ অনমনীয় এবং সবচেয়ে বেশি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করতে পারবে, এটা এই বিশ্বাসের কারণেই ভারত জামাত ইসলামীকে ম্যানেজ করতে পারবে না, এই কারণেই তাদের এই অস্বস্তি। আর সবচেয়ে বড় কথা হলো যে ভাই, দুনিয়াতে এখন যতগুলা আহ, যতগুলা মানে কি বলা যায় যে ফ্যাসিস্ট, রিলিজিয়াস ফ্যাসিস্ট সরকার আছে, তার মধ্যে ভারত সবচেয়ে অন্যতম। ভারতের বিজেপির যেই আইডিওলজি, হিন্দুত্ব বা আইডিওলজি, সেটা হলো একেবারে একটা ফ্যাসিস্ট আইডিওলজি। তারা প্রকাশ্য মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার জন্য লিঞ্চিং করে হত্যা করছে। সো সেই দেশ, এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের যে রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট, সেখানে ভারতের উপরে নিষেধাজ্ঞার পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। কিন্তু বৈষয়িক চায়না এবং ইন্ডিয়া ক্যালকুলাসের কারণে আমেরিকা অতটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে না ভারতের ব্যাপারে। কিন্তু আপনি যদি মানে মানে ধর্মীয় কথা বলেন, তাহলে তো ভারতের চেয়ে অত্যাচারী রাষ্ট্র পৃথিবীতে আর দুইটা নেই। বিশ্ব কিন্তু বদলে গিয়েছে। আমরা দেখেছি যে সিরিয়ার যিনি বর্তমান রাষ্ট্রপ্রধান, তার উপরে কিন্তু $1 মিলিয়ন বাউন্টি ছিল তার মাথার উপরে, যে তিনি একজন আইসিসের শীর্ষ নেতা ছিলেন। এবং সেই ব্যক্তি আমরা দেখেছি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে মিটিং করেছে। সুতরাং আমরা যে জুজুর ভয় দেখাই যে এই হইলে ওই হবে, ওই হলে ওই হবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দীর্ঘ 12 বছর ধরে 2013 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ রাখি। এবং কনক সরোয়ার ভাই, আপনিও বিভিন্ন সময় স্টেট ডিপার্টমেন্টের সাথেও বৈঠক করেছেন। আপনি বলতে পারবেন, এবং যারা এখানে যোগাযোগ রাখে তারা বলতে পারবে যে অবশ্যই, কিন্তু আমরা সবার সাথে এনগেজ করছি। আমাদের ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দেব, এবং আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলোর মাধ্যমে যে কনসার্নগুলো আমাদের ব্যাপারে, আমাদের শত্রুরা আমাদের ব্যাপারে মিস ইনফরমেশন ছড়িয়ে রেখেছে, আমরা এর সবটুকুই ডিবাঙ্ক, ডিফিউট করতে পেরেছি। এবং আমাদের সাথে আপনি দেখেছেন যে অলমোস্ট বাংলাদেশের বিভিন্ন কূটনীতিকরা লাইন দিয়ে ডক্টর শফিক সাহেবের সাথে দেখা করছেন। সো আপনি যে উদ্বেগের কথা বললেন, এই উদ্বেগ থাকলে তো লাইন দিয়ে দেখা করতে পারতেন না। কিন্তু নকিব ভাই ধরেন, আমরা ধরেন সেই 111 এর আমল থেকে দেখছিলাম যে প্রত্যেকটা পশ্চিমা রাষ্ট্রদূত বা সকল রাষ্ট্রদূতই জামাতের সঙ্গে কন্টিনিউয়াস মিটিং করছে। এবং ধরেন বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে মিটিং এর আগে যে জামাতের সঙ্গে আগে মিটিং করতো, জামাতকে তারা একটা কি বলবো মডারেট মুসলিম দল হিসেবে তারা সার্টিফিকেট দিয়েছে। কিন্তু জামাত যখন বিপদে পড়ছে, তখন কিন্তু আমরা পৃথিবীর কোনো রাষ্ট্রকে দেখি নাই যে আপনাদের পাশে এসে দাঁড়াতে। এবং বিএনপির একজন কেউ থাকলে ভালো হতো, যে যে কারণ আমরা কিন্তু 5ই আগস্টের পরে বিএনপির কোনো প্রতিনিধি দলকে দেখি নাই যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এসে কোনো কৌশলগত কোনো বৈঠক হয়েছে, বা আপনি যে আপনারা যেটাকে ডিবাং এবং ডিফিউজ করেছেন, বিএনপি কে নিয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কোনো ডিবাং বা ডিফিউজ করা হয়েছে। আমরা জানি না, বিএনপি কেও যোগ দিলে ভালো হতো। আমরা এখনো আশা করি হয়তো এখানে একটু একটা এইগুলো হলো মানে, এবং এটা হয় যে আপনি একটা দল যখন অনৈতিক হয়, তখন এই ধরনের বাটপারদের পাল্লায় পড়ে। সো দ্যাট ওয়াজ ব্যাপারটা নিয়ে আমি আসলে খুব অবাক হই যে ধরেন আপনি দেখেছেন যে মফস্বল থেকে অনেক ছেলেরা আসে, যে খুব মেধাবী, প্রচন্ড পরিশ্রম করে, দিনরাত পড়াশোনা করে, তাদেরকে সবাই খুব আন্ডার এস্টিমেট করে। একেবারে মানে সমাজের এলিট যারা থাকে, স্পেশালি মেয়েরা, তাদের হয়তো কথার উচ্চারণ নিয়ে টিটকারি করে, কিন্তু ওই হার্ড ওয়ার্কের কারণে এরা কিন্তু সাকসেসফুল হয়। বাংলাদেশ জামাত ইসলামের অবস্থাটা কিন্তু এরকম যে আমরা কিন্তু পরিশ্রম করেছি, দীর্ঘ 17 বছর আমরা জনগণের কাছে থেকেছি, নিজেরা নির্যাতন সহ্য করেও। এই 1.5 বছর অসম্ভব পরিশ্রম করেছি। জামাত ইসলামীর প্রতিটি কর্মী গত 1.5 বছর 3-4 ঘন্টার বেশি ঘুমাইতে পারে নাই ভাই। আমরা দরজায় গিয়ে গিয়ে কড়া নেড়েছি।
অন দ্য আদার হ্যান্ড বিএনপি মনে করে যে ইন্ডিয়া বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসবে, অমুক ক্ষমতায় নিয়ে আসবে। দে ডিডন্ট ডু এনিথিং। আপনি দেখেন তারেক রহমান সাহেব মাত্র 12টি জনসভা করেছে এই জানুয়ারির 22 তারিখ থেকে শুরু করে প্রচারণা শেষ দিন পর্যন্ত। ডাক্তার শফিক সাহেব কতগুলো সমাবেশ করেছে জানেন? একটা আইডিয়া করেন তো। 77। এই কয়েকদিনে তিনি 77টা জনসভা করেছেন এবং প্রত্যেকটা জনসভা আরেকটা জনসভার চেয়ে বড় হয়েছে। এবং শুধু তাই না, তিনি সকালবেলা প্রত্যেকটা দিনই কোনো না কোনো ডিপ্লোম্যাটের সাথে, কূটনীতিকের সাথে ব্রেকফাস্ট করেছেন এবং ওনার নিজ নির্বাচনী এলাকাতে তিনি গণসংযোগ করেছেন। তারেক রহমান একদিনের জন্য গুলশান ঢাকা 17তে গণসংযোগ করেননি। এখন আপনি কাজ করবেন না, আপনি পরিশ্রম করবেন না, আপনি মানে বাটপারদের পাল্লায় পড়বেন, তারপরে আপনি এক্সপেক্ট করবেন যে ভারত এবং আর্মি আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। ভাই এটা হয় না, এটা হয় না। মানুষ তো দেখে না। 5ই আগস্টের পরে আসলে অন্য কোনো ডিপেন্ডেন্সি থাকাটা বোধহয় কোনো রাজনৈতিক দল যদি মনে করে সেটি ভুল। কারণ মানুষের, এবং আমি তো মনে করি সকাল থেকে যেই মানুষ বাঁধ ভাঙা জোয়ারের মতো ভোট কেন্দ্রে যাবে, মানে একটা ঈদের আমেজ দেখছি আমি। দেখেন মানুষ কিন্তু দলে দলে ঈদের মতো গ্রামে চলে গেছে ভোট দেওয়ার জন্য। তো নারী প্রসঙ্গটা নিয়ে বোধহয় আপনার একটু বেকায়দায় আছেন, এবং শফিক ভাই। না বেকায়দায় থাকবো কেন? নারী প্রসঙ্গটা নিয়ে বিএনপি বেকায়দায় আছে, যার কারণে আমার পর্যবেক্ষণটা বলি, বিশেষ করে ধরেন আল জাজিরার সাথে ইন্টারভিউ, নারী নেতৃত্বের যে প্রসঙ্গ, এবং আপনার জামাতের আমির সাহেবের যে কর্মঘণ্টা নিয়ে যে বক্তব্য, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, পাশাপাশি হচ্ছে সর্বশেষ আপনাদের যে এক্স অ্যাকাউন্টের যে বক্তব্য, সবকিছু মিলিয়ে মানে এক ধরনের হয় কি, ধরেন যখন আপনি ধরেন প্রোপাগান্ডা যখন হয় বা গোয়েবলসীয় যে থিওরি, সেই থিওরিও যদি আমি ধরি, একটা মিথ্যা আপনি 100 বার বললে এটাকে অনেকের কাছে সত্য মনে হয়। তো সেই জায়গাটা আসলে আপনাদের বক্তব্যটাকে আপনারা মনে করেন যে আপনারা স্পষ্ট করতে পারছেন সাধারণ মানুষের কাছে, নারী ভোটারদের কাছে বিশেষত? এখানে যেটা খুব সিগনিফিকেন্ট, খুব ভালো প্রশ্ন করেছেন যে এই যে আপনি গোয়েবলসের উদাহরণ দিয়েছেন, কিন্তু গোয়েবলস ছিল 45 সালে, আমরা এখন বাস করি 2026 সালে। সো ওই বিএনপি কিন্তু ওই 1945 সালে আটকে আছে। তারা মনে করছে যে একটা মিথ্যা 100 বার বললে পরে এটা সত্যি হয়ে যাবে। কিন্তু এই যে এক্স হ্যান্ডেল নিয়ে, মানে এদের এদের যারা এই মানে ছাপরি যে সমস্ত বিএনপির উপদেষ্টা আছে, তাদের মাথায় যদি একটু ঘিলু থাকতো, তাহলে পরে চ্যাট জিপিটি দিয়ে স্ট্যাটাসটা লিখতো না তারা হ্যাক করে, এবং তারা এরকম একটা অশ্লীল শব্দ ব্যবহার করতো না, যেটা জামাতের আমির কেন, কোনো ইভেন মানে জাকপার সভাপতি রাশেদ প্রধানের মতো মানুষও এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। তো এটাতে মানে যে কোনো মানুষ যাদের একটু সিম্পল বুদ্ধি আছে, মানে এখন যারা মানে বুদ্ধি বন্ধক রেখে আসছে তারেক রহমানের বাসায়, তারা ছাড়া যাদের সিম্পল বুদ্ধি আছে, তারা বুঝবে যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ নির্বাচনের 12 দিন আগে কোনো সাধারণ মানুষ তো বলতেই পারে না, শফিক সাহেবের মতো মানুষ এটা কেন বলবে? তো এদের কিন্তু এই মিথ্যা প্রচারণা মাঠে মারা গেছে। এখন প্রশ্ন হলো কেন এই মিথ্যা প্রচারণা? এই মিথ্যা প্রচারণার কারণ হলো যে বিএনপি, আমার সাথে বিএনপির অনেক মানে দায়িত্বশীল পর্যায়ের লোকজনের কিন্তু কথা হয়। তারা আমাকে বলছে যে ভাই আপনারা কিভাবে আশা করেন, ডাকসুর আগে তারা আমাকে বলেছিল, অনেকে না সবাই, যে ভাই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো সবচেয়ে বেশি প্রোগ্রেসিভ মহিলাদের জায়গা, ওইখানে আপনাদের মতো হুজুরদেরকে মহিলারা ভোট দিবে, এটা আপনারা কিভাবে এক্সপেক্ট করেন? কনক ভাই আপনি বলেন, ডাকসুতে শিবির মহিলাদের ভোট বেশি পেয়েছে না পুরুষদের ভোট বেশি পেয়েছে? ওভারওয়েলমিংলি রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল থেকে শুরু করে শামসুন্নাহার হল, এগুলাতে মানে আনবিলিভেবল অ্যামাউন্টের ভোট পেয়েছে। সো এই যে বিষয়টা যে মহিলা হলেই জামাত শিবির বিরোধী হবে, ইটস রং। এবং তারপরে নির্বাচনে আমরা যেটা দেখছি যে যেইভাবে জামাতের মহিলা কর্মীরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু মহিলাদের উপরে আক্রমণ করা শুরু করেছে বিএনপি। সো বিএনপির যে ক্যালকুলেশন ছিল, ওই যে মানে আমরা হলো গ্রাম থেকে আসা মানে পরিশ্রমী ছাত্র, যারা দিন রাত পরিশ্রম করছি, বিএনপি মনে করে যে পড়াশোনা না করে পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে। সো তারা মনে করেছিল যে মহিলারা জামাতকে দলে দলে ভোট দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মহিলারা জামাতের প্রতি যেভাবে আকৃষ্ট হচ্ছে, এটা বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। এই কারণে বিএনপিরা মিথ্যা প্রচার করছে। আপনি আল জাজিরার ইন্টারভিউর কথা বলছেন, এটা কি কারোর জন্য কোনো নতুন সংবাদ যে জামাত ইসলামীর প্রধান কোনো মহিলা হইতে পারবে না? মানে বাংলাদেশের, আপনি বলেন বাংলাদেশের কোনো মহিলা, আপনি একজন মহিলাকে খুঁজে পাবেন যে জামাতের আমির হইতে চায়? বাংলাদেশের কোন মহিলা বলেন? বাংলাদেশের মহিলারা তো জামাতের আমির হইতে চায় না। বাংলাদেশের মহিলারা চায় তাদেরকে সুরক্ষা করা হোক, তাদের নিরাপত্তা দেওয়া হোক, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে এম্পাওয়ার করা হোক, তাদের নিরাপত্তা দেওয়া হোক, সবকিছু। এবং জামাত ইসলামী সেগুলো সবকিছু দিচ্ছে। এবং জামাত ইসলামীতে
যত বেশি, একটু এক মিনিট বলি ভাই, জামাত ইসলামীতে যত বেশি কর্মজীবী এবং প্রফেশনাল মহিলা আছে, সেই পরিমাণ কর্মজীবী পুরুষ যদি বিএনপির রাজনীতি করতো, বাংলাদেশের চাঁদাবাজির সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু ভাই। সো এই যে নারী বিষয়ে বিএনপি একটার পর একটা ধরা খাচ্ছে, এজন্য তারা এক্স হ্যান্ডেল হ্যাক করে আমিরে জামাতের ব্যাপারে একটা নেক্কারজনক একটা মানে ফাউল প্লে করার চেষ্টা করেছে, এবং এটার সাথে ওয়াহিদুজ্জামান জড়িত আমরা জানি, বিএনপির অনেকেই জড়িত। ইনশাল্লাহ এটার একটা বিহিত আমরা করব নির্বাচনের পরে। তারপরে এই যে নারীর 5 ঘন্টা কমানো, মানে এখানে তো নারীর 5 ঘন্টা কমানোর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে সমস্ত মাদের ছোট বাচ্চা আছে তাদেরকে এটা একটা অপশন দেওয়া হবে, ইটস ওয়েলফেয়ার। কিন্তু এটাকে এমন ভাবে করে নেওয়া হলো যে নারীদেরকে ঘরে আটকায় ফেলানো হবে, মানে এই যে নেগেটিভ প্রপাগান্ডা এবং এই নারী কেন্দ্রিক প্রপাগান্ডা, এটা হলো বিএনপির একটা ডেসপারেশন। কারণ নারী ভোট বিএনপি মনে করেছিল যে তারা একেবারে চেলচেলায় 80-90% নারী ভোট পেয়ে যাবে, কিন্তু নারীদের মধ্যে আপনি আগামী নির্বাচন আল্লাহ আল্লাহ করছি, ইনশাল্লাহ আমরা কনফিডেন্ট সুষ্ঠু হবে, আপনি দেখবেন যে নারীদের ওভারওয়েলমিং ভোট এবং নারীদের ওভারওয়েলমিং ভোট ডাকাতি রুখে দেওয়ার কারণেই বিএনপি আগামীকাল পরাজিত হবে ইনশাআল্লাহ। না, কিন্তু আপনারা তো কোনো নারী প্রার্থী দেন না কেন? আপনাদের এত কর্ম। হ্যাঁ, এটার জন্য আপনি আমাদের সমালোচনা করতে পারেন, এবং এটা এই সমালোচনা মানে ইটস ভেরি ভ্যালিড, আমরা চেষ্টা করেছি। কিন্তু ভাই আপনি দেখেন যে নারী প্রার্থী তো দিলেই হলো না, আপনাকে একজন প্রার্থী দিলে তাকে তো বিজয়ী হয়ে আসতে হবে, এবং এটা বাংলাদেশে এখনো নারীদের জন্য কতটা ইজি আপনি একটু বলেন। বিএনপি যে 10 জন নারী প্রার্থী দিয়েছে, তারা কি তাদের নিজেদের মানে নারী হিসাবে তারা কি প্রার্থী, নাকি তারা লেগেসি ক্যান্ডিডেট? তারা কেউ বাপের কারণে, তারা কেউ তাদের স্বামীর কারণে, কেউ ভাইয়ের কারণে, প্রত্যেকটা 10 জন। আপনি যদি চিন্তা করেন যে তুলি আপা তার সুমন ভাইয়ের কারণে ক্যান্ডিডেট, ইলিয়াস ভাইয়ের ওয়াইফ লুনা আপা ক্যান্ডিডেট, তারপরে হলো ফজলুর রহমান পটলের কন্যা পুতুল ক্যান্ডিডেট, শামা ওবায়দ হলো ওবায়দুর রহমানের মেয়ে। সো এইভাবে যে মানে বিএনপির ক্যান্ডিডেটরা তারা তো মানে এটা তো তারা তো পরিবারতন্ত্রের কারণে ক্যান্ডিডেট হচ্ছে। তারা কি নারী হিসাবে নারী মানে নারীদেরকে, কর্মজীবী নারী কিংবা বাংলাদেশের কোন নারী সম্প্রদায়কে তারা কি রিপ্রেজেন্ট করে? নো। সো এটা ডেফিনেটলি আমরা নারী প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা বেশ কয়েকজনকে প্রস্তাবও করেছি, তারাও রাজি হননি। কারণ নির্বাচনে একটা আপনার একটু আগে থেকে কাজ না করলে আপনি 4 থেকে 5 লক্ষ, কোনো জায়গায় 8 লক্ষ ভোটারের কাছে অল্প সময়ের মধ্যে পৌঁছানোটা তো খুব চ্যালেঞ্জিং। এ কারণে আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা, এই ব্যর্থতার দায় নিচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটা মেকশিওর করব। সাথে সাথে আমির জামাত কিন্তু বলেছেন যে ক্যাবিনেটে বিপুল সংখ্যক নারী, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তাদের প্রতিনিধিত্ব থাকবে, তারপরে আপার হাউসে থাকবে। সুতরাং নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এবং আমি যেটা বললাম যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ব পর্যায়ে যত বেশি প্রফেশনাল মহিলা আছে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে সেটা নেই। বিএনপিতে সেই রকম সংখ্যক পুরুষও নাই। না, কিন্তু মানে এটা অবশ্য ঠিক যে 52টা দলের মধ্যে 30টা দলেই কোনো নারী প্রার্থী নাই। জুলাই সনদে আমাদের জোটের মধ্যে তো আছে, মানে জোটের মধ্যে আছে, এনসিপি যুক্ত হয় আপনাদের সাথে। এনসিপি বোধহয় একমাত্র 6% উইমেন ক্যান্ডিডেট তারা নমিনেশন দিয়েছে, যেটা জুলাই সনদে ছিল 5%। জামাত বিএনপির বোধহয় 4% কাছাকাছি। তো হয়তো এটা ভবিষ্যৎ হবে। তবে এই যে আপনার এই কথা হঠাৎ মাথায় আসলো, ধরেন যে জায়গাগুলো আমি বলছিলাম প্রথম থেকে, যে ধরেন একটা আসনে ব্যারিস্টার আরমান এবং সঞ্জিদা তুলি, তো ওনার নাম না, সঞ্জিদা তুলি, ওনাদের দুজনকে মুখোমুখি করে দেওয়াটা ঠিক হইলো না। খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। কারণ ব্যারিস্টার আরমানকে তো আমরা 1.5 বছর আগে ক্যান্ডিডেট করেছিলাম, এখানে তুলিকে মানে উনারা ব্যারিস্টার আরমানের যে ক্লিন ইমেজ, এটার সাথে সামলে উঠতে না পেরে তারা মুখোমুখি দাঁড় করিয়েছেন। এবং ব্যারিস্টার আরমান নিজে গুমে শিকাচ্ছিলেন 8 বছর। সঞ্জিদা তুলি তার ভাই বা গুম বিষয়ের যে আন্দোলন, সেটাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন হাসিনার এই রসানলের মধ্যেও। তো দুজনের দুইটা সিগনিফিকেন্ট রোল, কিন্তু একই বিষয়। অবশ্যই এটা তার আসনও না। মানে এই যে ধরেন এটা খুবই নেককারজনক কাজ করেছে বিএনপি। এবং এটা শুধু এটা না, মানে আপনি দেখলে অবাক হবেন যে ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আমাদের কুড়িগ্রামে এক জায়গায় মানে ছোট ভাই জামাতের দায়িত্বশীল, তিনি অনেকদিন ধরে ক্যাম্পেইন করছে তার এখানে পরিবারের মধ্যে ভেজাল লাগানোর জন্য। এবং ইন্টারেস্টিংলি বিএনপি অনেক জায়গায় প্রার্থী চুজ করেছে জামাতের প্রার্থী এবং তাদের প্রার্থী যাতে একই নাম হয়, একটা মানে লোকজনের মধ্যে কনফিউশন হয়। এই ধরনের ছোট লোকই চিন্তা ভাবনা কেন বিএনপির? আমি মাঝখানে আমার শোতে আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, ভাই দেশ কিন্তু 2001-এ নাই, মাঝখানে 25 বছর পার হয়ে গেছে। তো
2001-এর ওই সময় এই সোশ্যাল মিডিয়াও ছিল না। এখন আপনি চাইলে কি কিছু গোপন করতে পারবেন? ভাই, রাজনৈতিক নেতা হাঁটার সময় কার দিকে তাকাচ্ছে, আমার মনে হয় যে কেউ তার চোখের দিকে ক্যামেরা ধরে রাখে, অন্য সব বাদ দিয়ে। সো সেই জায়গাটায় এখন ধরেন, আমি খুব বেশি লম্বা করবো না, প্রায় 48 মিনিট হয়ে গেছে। আরেকটা বিষয়, আপনারা এবার নজিরবিহীন ভাবে একটা হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। তো যে ধরেন জামাত ইসলামীর যে মূল যেই জায়গা, কোরআন হাদিস বা সুন্নাহ, সেই জায়গাটার কে তো প্রতিনিধিত্ব করেই না, বরঞ্চ তিনি বিপরীত অবস্থানে আছেন। তো এটা কি হিন্দু ভোট টানার জন্য, বা হিন্দু প্রার্থী মনোনয়ন দিয়ে জামাতের আসলে কি সিগন্যাল দিল, বা এটার কোনো সুফল আপনারা পেতে যাচ্ছেন কিনা? আপনাদের ইয়েটা কি? মানে আমরা প্রার্থী দিলেও বিপদ, না দিলে বলবেন যে আমরা ডিসক্রিমিনেট করি। আমি কিন্তু আমার নিজের থেকে কিছু বলছি না, যে বিষয়টা ইটস আ ভ্যালিড কোশ্চেন, ইটস আ ভ্যালিড কোশ্চেন। বিষয়টা হলো যে ডেফিনেটলি জামাত ইসলামী একটা ধর্মীয় দল, এবং জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য জামাত ইসলামী কাজ করে। এটাই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য। আমরা কিন্তু বাংলাদেশের ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা যে কাজগুলো করি এগুলো হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। হ্যাভিং সেড দ্যাট, জামাত ইসলামী তো বাংলাদেশে কাজ করে হলো বাংলাদেশের জনগণকে নিয়ে। এ কারণে বাংলাদেশের জনগণের মধ্য থেকে যারা আমাদের সাথে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সমর্থন করবে, লক্ষ্য উদ্দেশ্য পালন করবে এটা না, আমাদের একমত, আমাদের যে পলিসিগুলো তার সাথে একমত, তাদেরকে কিন্তু আমরা সহযোগী সদস্য, মানে তারা মানে পার্মানেন্ট মেম্বার, রোকন না, কিন্তু তাদেরকে আমরা সহযোগী অ্যাসোসিয়েট মেম্বার আমরা তাদেরকে করার একটা প্রভিশন রেখেছি আমাদের গঠনতন্ত্রে। এবং সেই অনুযায়ী আমরা সেই 2000 সাল থেকেই বাংলাদেশ জামাত ইসলামীতে প্রচুর পরিমাণ অমুসলিম আমাদের ভাই বোন আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে, আমাদের পরিকল্পনাগুলোকে সমর্থন করে তারা জামাত ইসলামীতে যোগ দিয়েছে। কারণ একটা রাষ্ট্র যখন আপনি পরিচালনা করবেন, তখন আপনাকে সবাইকে নিয়েই চলতে হবে, এবং এটার একটা প্র্যাকটিস আমরা দল থেকেই শুরু করেছিলাম। এবং কৃষ্ণ নন্দী উনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেননি, তিনি 2003 সালে জামাতে যোগদান করেছিলেন সহযোগী সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে। এবং আমরা এখানেও আমরা আরো বেশি কিন্তু সংখ্যালঘু আমাদের যারা আছে, আমাদের আমিরে জামাত সংখ্যালঘু বলতে খুব ইতস্তত বোধ করেন। তিনি বলেন যে একটা দেশে কেউ সংখ্যাগুরু হতে পারে না, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের এই হিন্দু সনাতনী ধর্মাবলম্বী যা ভাই বোন আছেন, তাদের থেকে আমরা আরো কিছু কিন্তু প্রার্থী দিতে চেয়েছিলাম, কিন্তু তারা পারিবারিক চাপে, ইভেন কৃষ্ণ নন্দীকেও কিন্তু ভারত থেকে রেগুলার ফোন করে হুমকি টুমকি দেওয়া হয়। সো অনেকেই এই চাপ সহ্য করে ক্যান্ডিডেসিটা কন্টিনিউ করার কথা পারিবারিক কারণে বিবেচনায় আনেননি। আমরা তাদের সেই সিদ্ধান্তকে রেসপেক্ট করি। ভবিষ্যতে আমরা আরো ব্যক্তিদেরকে আনবো, এবং আপনারা ইনশাল্লাহ দেখবেন যে জামাত ইসলামী যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সরকার গঠন করতে পারে, আমাদের যেই মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতেও বাংলাদেশের সমস্ত জনপদের মানুষ, সম্প্রদায়ের মানুষ, ধর্মাবলম্বী মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে। কারণ দেশটা সবার, আমরা সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। তো আমরা ধরেন শেষ দিকে, আমরা বেশি আর করতে চাই না, প্রায় 51 মিনিট চলছে। বিএনপির কেউ যোগ দিল না, আমি খুব দুঃখিত। যোগ দিলে ভালো হতো। আমরা কিছু বিষয়, আপনি কিছু অভিযোগ করেছেন, সেগুলো জবাব দিতে পারতো, যেটা আমার পক্ষে, এটা ওরা দিবে না, মানে আমার জায়গা থেকে, মোরাল জায়গাটা ওদের নেই। আমার জায়গা থেকে এই জবাবগুলো দেয়া একটু কঠিন, বা এটা কি হবে আমি জানি না। ওরা ওদের একমাত্র অস্ত্র হলো যে যেহেতু তাদের মানে ওই আপনার আওয়ামী লীগের আমলে যেরকম আপনার মোজাম্মেল বাবু ছিল, এখন হয়ে গেছে জুবায়ের বাবু হয়ে গেছে মোজাম্মেল বাবু। তারপরে ওই মুন্নি সাহার জায়গা নিয়েছে হলো কাজী জেসিন। এরা একেবারে দলদাস হয়ে সিন্ডিকেটেড একই সংবাদ সবাই মিলে প্রচার করে, গুজব। এটাই হলো এদের আর্গুমেন্টের জায়গা। সামনাসামনি ডিবেট করার মতো মোরাল অবস্থানে নেই। যদি থাকতো, তারেক রহমান সাহেব কিন্তু শফিক সাহেবের, এবং এটা সারা বিশ্বে সভ্য সমাজের একটা প্র্যাকটিস যে শীর্ষ লিডাররা তারা একে অপরের সাথে বিতর্ক করবেন। আপনি যদি আপনার প্রতিপক্ষের সাথে বিতর্ক করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, ভয় পান, তাহলে পরে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে আপনি কথা বলবেন কিভাবে, ডিবেট করবেন কিভাবে? সো দিস ইজ মানে এটার মাধ্যমেই কিন্তু বিএনপির যে নৈতিক পরাজয় তারা স্বীকার করে নিয়েছে। সো গুজব হলো এদের শেষ আশ্রয়। না, কিন্তু ধরেন জুলাই বিপ্লবের পরে আপনাদেরও তো দায় কম না। ধরেন বিশেষ করে ধরেন আমরা দেখেছি যে আমরা কিভাবে মিডিয়া কিভাবে ফ্যাসিস্টকে শক্তিশালী করে রেখেছিল। মিডিয়া তো আপনারা কোনো ভূমিকা রাখেন নাই, যে ফ্যাসিস্টদের দোসররা কিন্তু কিছুদিন
মাথা লুকাইছিল, এখন আবার মাথা তুলে তারা কাজ শুরু করেছে। তো আমরা কিন্তু প্রশাসন বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, কোথাও কিন্তু ফ্যাসিস্টদের, দোসরদের ওইভাবে চিহ্নিত করে যে সরিয়ে দেয়া, মানে নতুন বাংলাদেশের জন্য মানে আপনার যতটুকু এই আমরা, জাতীয় চাপ আপনাদের পক্ষ থেকেও দেখি নাই, না আমাদের ব্যর্থতা আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু আপনাদের পক্ষ থেকেও দেখি নাই। হ্যাঁ, যতটুকু আমরা করেছি সেটা কিন্তু আমাদের চাপাচাপির কারণেই হয়েছে, এবং এই পুরা ফ্যাসিস্টদের মানে কি বলা যায়, লালন পালন তোষণ এই সবকিছুই করেছে বিএনপি। সো বিএনপির কারণেই আমরা অনেক কিছু করতে পারিনি, বিএনপির কারণেই ছুপ্পুকে আমরা সরাতে পারিনি, বিএনপির কারণেই আমরা অনেক কিছু, ডিজিএফআই এর ডিজি সরাতে পারিনি, এবং ওই ডিজিএফআই এর ডিজি এখন মানে একদম মানে উলঙ্গ হয়ে বিএনপির সহযোগিতা করছে। দেখেন জুলকারনাইন শাহের কিভাবে মানে একেবারে রাষ্ট্রীয় গোপন তথ্য পেয়ে যাচ্ছে। এই জাতীয় অনেক এই জিনিসগুলা মানে এই কারণেই বিএনপি এদেরকে সরাতে রাজি হয়নি, এবং বিষয়টা হয়েছে যে আমরা তো ক্ষমতায় নেই, আমরা চেষ্টা করেছি, আমাদের লেভারেজ ইউজ করতে পারিনি দুর্ভাগ্যজনকভাবে। ইনশাআল্লাহ এই মানে আমাদের এই না পারাটা জনগণ আই থিঙ্ক রিয়েলাইজ করছে, যে যার কারণে ইনশাআল্লাহ আমাদের নির্বাচনের পরে আমাদের হাতে যখন আরো বেশি কন্ট্রোল আসবে, ইনশাআল্লাহ আমরা ফ্যাসিস্টকে চিরদিনের জন্য বিদায় করে দিব। এবং এই জায়গাটাতেই ভয়, কারণ এই যে 1.5 বছর ধরে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করতে বিএনপি সাহায্য করেছে, বিএনপি যদি ক্ষমতায় আসে মূলত আওয়ামী লীগকেই ক্ষমতায় আনা হবে। না, এখন ধরেন আমি একটা জায়গায় আপনার সঙ্গে একমত যে বাংলাদেশের জনগণ ধরেন ডিজিএফআই বা ধরেন সেনাবাহিনী বা ভারত বা এরা যদি এতই শক্তিশালী হতো তাহলে হাসিনা কিন্তু দেশ থেকে পালাইতো। ডিজিএফআই তার খেলা খেলবে, সে মিডিয়ারে বলবে এমনে দাও, এই নিউজ দিও না, ওই নিউজ দাও। তো সোশ্যাল মিডিয়া কি ডিজিএফআই মানে এই যে সিন্ডিকেটটা দেখেন আপনি, যে ডিজিএফআই থেকে লিখে দেয় ওই জিনিস জুলকারনাইন শাহের পোস্ট করে, তার আগে হয়তো এটা জুলকারনাইন শাহের আগে ছাত্রলীগের কোন লিডারের কাছে যায়। সো চেনটা দেখেন, ডিজিএফআই থেকে কিংবা হয়তো ছাত্রলীগ থেকে ডিজিএফআই কে পাঠায়, ডিজিএফআই পাঠায় শাহেরকে, যার কারণে টাইম লাইনে ছাত্রলীগের লিডারেরটা আগে আসে। আমরা কারো নাম ধরে কিছু না বলি। তারপরে এটা এই যে আপনার কাজী জেসিন, তারপরে জুবায়ের বাবু, এদের এই যে সিন্ডিকেটেড মিডিয়াগুলো একই জিনিস, মানে ডিজিএফআই লেখা দেওয়া জিনিস। আমি খুব অবাক হই যে সাংবাদিকদের মধ্যে অনেকেই এখন দেখি যে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তারা বলছে না ভোট আসলে ভালো হবে, তাদের পয়সা যে তারা পেয়েছে ওটাকে হালাল করছে। মানে আমি এটাতে খুবই ব্যথিত এবং দুঃখিত যে তারা না ভোটের পক্ষে কিভাবে প্রচারণা চালায়। এতগুলো তাজা রক্তের পরে আমরা কোনো সংস্কার চাইবো না, আমরা শাসন ব্যবস্থা। একদিকে তারেক রহমান সাহেব মানে চাপে পড়ে বলেছেন হা ভোটে ভোট দেন, কিন্তু বিএনপির সমস্ত বুদ্ধিজীবী হা ভোটের বিপক্ষে প্রচারণা করছে। সো মানে এটাও মানে অ্যামেজিং একটা জিনিস, যে মানে কথা কাজের মিল যে নাই, প্রার্থীরা না পক্ষে প্রচারণা করছে। এবং তারেক রহমান সাহেব এটা বলেছেন কারণ সাদিক কায়েম কলড হিম আউট, যে আপনার যার কারণে পরের দিন তিনি অলমোস্ট বাধ্য হয়ে বলেছেন, কিন্তু এটা জাস্ট ক্লিপ সার্ভিস আমরা দেখছি না। কিন্তু ওটা যদি হয় ওটার জন্য বিএনপি আসলে বিপদগ্রস্ত হবে, এই ব্যাপারে কোনো কিছু করার নেই। কারণ আমি জুলাই বিপ্লবের বিপক্ষে কোনোভাবেই অবস্থান নিতে পারবো না, আমি সংস্কারের বিপক্ষে কোনো অবস্থান নিতে পারবো না। ইউনূস সাহেবের উপরে আমরা আস্থা রাখছিলাম, উনি ফেলিয়ার, উনি পারেন নাই। এখন আমাদেরকে জনরায়ের ভিত্তিতে যে সরকার আসে তাদের উপর আস্থা রাখতে হবে, এবং যেই আসুক, ধরেন বিএনপি আসুক, জামাত আসুক, এই সংস্কার, এই হ্যাঁ ভোট, এই পরিবর্তনগুলো করতেই হবে ভাই। বিএনপি যদি মনে করে যে আমি না ভোট চাচ্ছি, আমি ক্ষমতায় আসলাম, আমি করব না, নো, আপনাকে করতে হবে ভাই, এটা কোনো উপায় নেই। তো ধরেন আমরা শেষ প্রশ্নের দিকে যাই, ধরেন যে হাইপটা জামাতের পক্ষে উঠছে, কালকে ভোট কেন্দ্রে যে দেখা গেল যে ফলাফল উল্টে গেল, জামাত ধরেন বিরোধী দলে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আপনারা মানবেন এই ফলাফল? দেখেন ভাই, যদি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কারণ আমরা অলরেডি কিছু ঘটনাগুলো দেখছি, এটা যদি কালকে কন্টিনিউ হয়, ভোট কেন্দ্র দখল হয়, এটা তো আপনারা সবাই জানবেন। সো একটা রিগড ইলেকশন, আমরা তো অবশ্যই এটার প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, অবশ্যই আমরা জনগণের রায়কে মেনে নেব। ভাই, আমরা এর আগে সর্বোচ্চ 18টা সিট পেয়েছি, আমরা যদি 19টা সিটও পাই এটাও তো আমাদের বিজয়। কিন্তু আমরা আশা করছি, আমরা কনফিডেন্ট ইট উইল বি ভেরি গুড সুষ্ঠু নির্বাচন হলে, এবং সুষ্ঠু সম্পূর্ণ নির্বাচন হলে জনগণ আমাদেরকে যদি রিজেক্ট করে, দ্যাটস ফাইন উইথ আস অ্যাজ ওয়েল। আমরা জনগণের রায়কে শ্রদ্ধা করি, কিন্তু অন্যায়ভাবে যদি চাপিয়ে দেওয়া হয়, যদি এই যে মিডিয়ার মাধ্যমে যেভাবে মানে ফেসবুকে ম্যানিপুলেশন হচ্ছে, যেভাবে ভোট কেন্দ্র দখল যদি করে, তখন আমরা জনগণকে সাথে নিয়ে সেটাও প্রতিহত করব। কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জনগণের রায় আমরা অবশ্যই মাথা পেতে নেব, নো প্রবলেম উইথ দ্যাট। তবে ধরেন আপনাদের এবং বাংলাদেশের মানুষের আসলে
হাসিনার বিরুদ্ধে লড়াই করে না এক ধরনের ট্রেনিং প্রত্যেকেরই নেওয়া আছে। এক্স্যাক্টলি নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ পিপল। এটাই কিভাবে আগ্রাসনকে প্রতিরোধ করতে হয়। হোপ ফর দ্য বেস্ট। আমরা চাই, ইনশাআল্লাহ। মানে আমি ব্যক্তিগতভাবে ধরেন বাংলাদেশে 19 বছর সাংবাদিকতা করছি, ইউটিউবে গত 10 বছর ধরে কাজ করে যাচ্ছি। বাট আমি আমার এই প্ল্যাটফর্মটাকে আমার সাংবাদিকতা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চাচ্ছি এবং করছি আমি, যার ফলে আমার অবস্থানটা জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে। কোন দলের মানে জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তার প্রতি আমার সমর্থন থাকবে। এটা হচ্ছে কথা। এবং আমি মনে করি যে জনগণ কখনো ভুল করবে না সিদ্ধান্ত গ্রহণে। তারা যে দলকে বা যেসব ব্যক্তিদেরকে মনে করবে দেশের জন্য মঙ্গলজনক তাদেরকে তারা নির্বাচিত করবেন, এবং যিনি নির্বাচিত হবেন, যারাই সরকার গঠন করবেন, তাদের সামনে কিন্তু এই 5ই আগস্ট একটা বড় দৃষ্টান্ত হয়ে থাকার কথা। যে বরং করলে, কারণ দেখেন সেনাপ্রধান থেকে শুরু করে সকল কিছু হাসিনার, পুলিশের কনস্টেবল পর্যন্ত হাসিনার বাছাই করা লোক পুলিশে, সেখানে তাকে কোন পরিস্থিতিতে পালাতে হয়, আমি মনে করি যে সেটাও একটা বিশাল চাপ হয়ে থাকবে। আমরা এই আর কয়েক ঘন্টা পরে ভোট শুরু, আমরা সেই অপেক্ষায় থাকি কি ফলাফল হয়। নিশ্চয় নকিব ভাই, আমি আপনাকে বিরক্ত করব, যদি প্রয়োজন হয় আপনি আমার সাথে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আমাকে আপনি ইনভাইট করেছেন। এবং লেটস নট ফরগেট, আপনার এই আন্দোলনে হাজার হাজার মানুষের কোরবানি আছে, কিন্তু কিছু কিছু কোরবানি সবকিছু ছাপিয়ে যায়। আপনি শুধু দূর থেকে ভূমিকা পালন করেছেন তাই না, আপনার বোনকে কারাগারে যেতে হয়েছে, আপনার পরিবারের উপরে নির্যাতন নেমে এসেছে। আমরা সেই সময় ফিরে যেতে চাই না, এবং এই জন্যই আমাদের জুলাইয়ের পক্ষে ভোট দিতে হবে, সৎ প্রার্থীদের পক্ষে ভোট দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে হবে। জি অবশ্যই, আমার মনে হয় যে জনগণ ভুল করবে না, জনগণ তার মতামত দিতে অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করেই দেবে। তারা পেছনে যেতে চাইবে না নিশ্চয়ই। নতুন বাংলাদেশ 2.0 আমাদের সবার লক্ষ্য। ডক্টর নকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।